শুভ সন্ধ্যা। ঈদের আনন্দটা আসলে একদিনে শেষ হয়ে যায় না, থেকে যায় রেশ, থেকে যায় ভালোবাসা, থেকে যায় মিষ্টি স্মৃতি। আপনাদের সবাইকে নেক্সাস টেলিভিশন থেকে নারীদের আড্ডায়, লেডিস ক্লাবের নারীদের আড্ডায় জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সঙ্গে আছেন আমাদের অনেক বড় বড় সেলিব্রিটি কেন বলছি, আসলে আমরা প্রত্যেকের জীবনেই সবাই সেলিব্রিটি, এটা কিন্তু অস্বীকার করার মতো নয়। কাউকে হয়তো পর্দায় দেখা যায়, কিন্তু পর্দার আড়ালে সব নারীরাই আমরা সেলিব্রিটি। তো পরিচয় করিয়ে দিচ্ছি আজকে সেই আলোকিত সেলিব্রিটি নারীদের সাথে, অতিথিদের সাথে, ভালোবাসার মানুষদের সাথে। সবাইকে ঈদ মোবারক। ও যা বললাম, ঈদের আমেজ তো শেষ হয়ে যায়নি। একেবারে আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি ভীষণ পছন্দের মানুষ এবং আসলেই অনুকরণীয় একজন মানুষ, ভালোবাসার মানুষ। কথাটা আজকে বললাম, বলা হয়নি আপনাকে কখনো। জোহরা গাজী, প্রযোজক, উপস্থাপক। ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকেও। অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য আমাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। পাশে আছেন তার সুকন্যা, সে অসম্ভব প্রিয় মানুষ, ভালো গান করে, সবাই তাকে চেনে, তারপরেও পরিচয় করিয়ে দিতে হয়। দিঠি আনোয়ার, সঙ্গীত শিল্পী। ঈদ মোবারক। ঈদ মোবারক। এরপরে আছে খুবই ভালো গান করে অনন্যা আচার্য, সঙ্গীত শিল্পী। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে মনে হয় গানে গানে একটা দারুণ একটা আয়োজন হবে, যেটা আসলে ভালো লাগার একটা আয়োজন। একেবারে, এবং আমরাও আপনার কাছ থেকে অনেক মিষ্টি মিষ্টি কিছু কথা শুনি। প্রথমেই ফিরে যাচ্ছি আপনার কাছে, একাল আর সেকাল ঈদের, এটার মানে একেবারেই অসম্ভব সাক্ষী আপনি। অনেক জেনারেশন দেখা জানা, আপনার সময়ের ঈদ, দিঠির সময়ের ঈদ, এরপরেও জেনারেশন আছে। আপনার কাছ থেকে শুনতে চাই। তার আগে আপনার পরিচয়টা আপনি আরেকটু সুন্দর করে বলেন, যেটা আমি বলতে পারিনি। আপনার কাজ নিয়ে একটু। হ্যাঁ, আমার প্রথম পরিচয়, আমি মিসেস গাজী মাজহারুল আনোয়ার। সেটা আমি শুনতে তারপরে চেয়েছিলাম। এখন আপনাদের মানে তোমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ারের মা। উপলের আমার একমাত্র ছেলে উপল সরফরাজ মেহেদি আনোয়ার, ওর মা। ও ব্যবসায়ী, গর্বিত মা একজন। হ্যাঁ হ্যাঁ, ও ব্যবসায়ী। ওর ক্ষেত্রে ও অনেক মানে ভালো করছে। হ্যাঁ, উজ্জ্বল ভবিষ্যৎ। দিঠিকে তো চিনোই, ও তো আল্লাহর রহমতে অনেক সে ভালো গাইছে এবং এটা তার জীবনে আরো এটা টিকে থাকুক, ধরে রাখুক। দোয়া করি আরো বড় হোক, আরো নাম করুক। এখন নিজেরটাও বলো। আমারটা নিজের কথা তো বলে বলা যায় না, আমার কথা তো মিমি তুমি বলবা, তোমাকে তুমি করেই বলি, কারণ তুমি তো আমার অনেক ছোট। তোমার নাটক অনেক দেখেছি, অনেক সুন্দর অভিনয় করো, আর আমি তো অনেক বয়স্ক মহিলা। আমাদেরও বয়স হয়ে গেছে, আপনার কাছে হয়তো ছোট। মেঘে মেঘে তো অনেক বেলা হয়েছে, তো একসময় তো টিভিতে উপস্থাপনা করতাম। আর মহিলাদের মধ্যে এককভাবে ম্যাগাজিন অনুষ্ঠান আমি প্রথম করি। একটু ছোট প্রশ্নের মাঝে, যেহেতু উপস্থাপনার কথা বলেছেন, ঈদের ব্যাপারটা একটু শুনি, যে আপনি যে উপস্থাপনা করতেন, নিশ্চয়ই ঈদের কোনো প্রোগ্রাম বা এরকম স্মৃতি আছে? অনেক উপস্থাপনা করেছি, গানের অনুষ্ঠান করেছি, আর আমি ম্যাগাজিন অনুষ্ঠান একসাথে 4-5টা করতাম। আমন্ত্রণ, শুভেচ্ছা, বৈঠক, এই তো। আর এমনিতে তো গানের অনুষ্ঠান হতো, ওগুলো উপস্থাপন করতে, বিশেষ করে ঈদে বিশেষ গানের অনুষ্ঠান হতো, ওগুলা বেশিরভাগই আমি উপস্থাপনা করতাম বিটিভিতে। তো এখন সেই ঈদ আর এখনকার ঈদ, বা এই যে এখন উপস্থাপনার ধারা, একটু আপনার কাছে শুনতে চাই, জানতে চাই। অনেক কিছু তো জানি না আমরা আসলে। এখন তো মনে করো দায়িত্ব বেড়ে গেছে, মেয়ের বিয়ে দিলাম, ছেলে বিয়ে করালাম, এখন ওদের মেয়ে কি পছন্দ করে, তারপরে ছেলে কি পছন্দ করে, নাতনি আছে, জীবনের ধারাটা পাল্টে যায়, আসলে এটাই স্বাভাবিক। ওদের পছন্দ মতো রান্না বান্না করি, রান্না বান্না করতে, এটা একটা সুন্দর জীবন, আরেকটা জীবন। আর আমি নিজে রান্না করতে খুব পছন্দ করি। আমার ছেলে মেয়ে, এখন তো নাতনি নাতি, ওরা পছন্দ করে আমার রান্না। হ্যাঁ, নানু এইটা করো, নানুর হাতের মোরগ পোলাও ওদের খুব পছন্দ। আর আমার নাতনি, একটা মাত্র নাতনি, ওর আবার গরু গোশতের কাটা মশলা খুব পছন্দ তার।
দিঠিরও পছন্দ, দিঠিরও পছন্দ। সবচেয়ে মজার ব্যাপার এই কাটা মশলার রেসিপিটা কিন্তু আমি গাজী মাজহারুল আনোয়ার মানে দিঠির বাবা থেকে কাছ থেকে। শিখেছি। ও কিন্তু ভালো রান্না করতো। বাহ, খুবই ভাগ্যবতী ভাগ্যবান যাই বলি। তা তো দিঠি, একটা জিনিস খেয়াল করেছে, আমি তো বারবার দেখছি যে জল জল করছে, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। মানে মনে হচ্ছে যে ঈদের রেশটা যে শেষ হয়নি, আপনাকে দেখে মনে হচ্ছে তাই। আসলেই শেষ হয়নি, জল জল একেবারেই। করছে। Thank আমি you so দেখছি much. কানের দুলটা ঝিকিমিকি করছে, নাক ফুলটা, হাতের চুড়ি, খুবই ভালো সেটাই। লাগছে। এটার অবশ্য মেমি আপা একটা কারণ আছে, বলো। কারণ আমি বলবো যে আমার মা জোহরা গাজী, তার পুরো অস্তিত্ব জুড়েই কিন্তু আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, এবং বাবা খুব সৌন্দর্য প্রিয় একজন মানুষ ছিলেন। সব সময় তিনি চাইতেন যে মা কিংবা আমি, আমাদের ক্ষেত্রে চাইতেন যে আমরা সব সময় ঘরের ভেতরে হোক বাইরে হোক পরিপাটি হয়ে চলবো। তো মা সেই জিনিসটা এখনো বজায় রেখেছে, এবং আমাকে সব সময় বলতো, যেমন আমরা সব সময় ঘরের ভেতর একটু কমফোর্টেবল কাপড় পরে, একটু মানে আছে না যে ও ধরনের আছে। আরামদায়ক কাপড় পরে বসে থাকি। তো আমি একদিন মাকে প্রশ্ন করলাম যে মা, তুমি ঘরের ভেতর সবসময় এত দামি শাড়ি টাড়ি পরে কেন থাকো, এত সেজেগুজে কেন থাকো, ঘরে তো মানুষ একটু কমফোর্টেবলি থাকতে চায়। বলে কি, দেখো মা, তোমার বাবা কিন্তু ফিল্ম প্রডিউসার, ডিরেক্টরটা, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, সুন্দর সুন্দর নায়িকাদেরকে নিয়ে কাজ করে, সুন্দর সুন্দর গায়িকাদেরকে নিয়ে কাজ করে। তো এত সুন্দর যদি বাইরে দেখে, সেই ভেতরে মানুষটা এসে সুন্দর। দেখে, হ্যাঁ ভাই, ভেতরে এসে যদি দেখে যে না আমি একেবারে সাদা মাটা, তাহলে তো তোমার বাবার আকর্ষণই চলে যাবে আমার কাছ সত্যি থেকে। কথা। এটা কিন্তু একটা শিক্ষণীয় হ্যাঁ, ব্যাপার। সে সাংঘাতিক। আমি দিঠির এই কথা রেশ ধরেই আমি বলছি। মানে ওর বাবা গাজী সাহেব, গাজী মাজহারুল আনোয়ার, উনি তো দিঠি তো বললোই সৌন্দর্য সচেতন, নিজেও কিন্তু ফিটফাট থাকতো, সুন্দর করে সবসময় পরিপাটি, একদম পাজামায় পাঞ্জাবি পরতো তো, কিন্তু সেটা একদম ইস্ত্রি করা পরিপাটি সুন্দর করে থাকতো। আর সবসময় পারফিউম, ওর পারফিউম খুব পছন্দ ছিল। এমন ভাবে পারফিউম দিত মনে হয় মানে গোসলের মতো, হ্যাঁ, এত fresh পছন্দ একটা ব্যাপার করতো। থাকতো। হ্যাঁ, তো আমি তো বিয়ের পরে পরে অতটা বুঝতে পারিনি। আমি ঘরে তো পছন্দের বিয়ে সাধারণ ছিল? শাড়ি পরে থাকতাম। পছন্দের ছিল? হ্যাঁ, তো ও কিন্তু না, পছন্দ বলতে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তো আমি সাদামাটা শাড়ি পরতাম, তো ও কিন্তু কিছু বলতো না। কাজ থেকে বের হয়ে বাসায় এসে আমার দিকে খালি এভাবে তাকাতো, কিন্তু কিছু বলতো না। এভাবে চলে গেল 8-10 দিন। তখনও আপনি read করতে হ্যাঁ, পারছিলেন না। 8-10 দিন চলে গেল। তারপরে একদিন 8-10 দিন পরে একদিন এসে দুপুরে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে বললো যে রেডি হয়ে নাও, একটু বাইরে যাব। আচ্ছা। না, আচ্ছা ঠিক আছে, বাইরে যাবো। তো মাত্র তো খেলে, একটু রেস্ট না, বলে যে না, রেস্ট নেওয়ার সময় নেই, তোমাকে নিয়ে একটু বাইরে যাব। তারপরে আমাকে নিয়ে নিউ মার্কেটে গেল। আচ্ছা। নিউ মার্কেটে গিয়ে একদম দামি দামি আমাকে 10-12টা শাড়ি কিনে দিল। বাহ। আচ্ছা, শাড়ি কিনে দিয়ে আমি তো শাড়িগুলো এনে আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছি। এত দামি শাড়ি আমি বাসায় পরবো? হ্যাঁ, ও কিন্তু তখনও কিছু বলেনি। আর ওর নিটটা ও কখনো ওই মুখ সময় দিয়ে বলতো না। জানতে চাইলেন না যে কেন এত আমি দামি বলছি শাড়ি? মানে আমাকে বুঝে নিতে হতো। হ্যাঁ, তো ও, এভাবে শাড়ি অন্তর্যামী হতে হয়েছে। আমি তো আলমারিতে রেখে দিয়েছি। ও তো বাইরে থেকে ওই কাজ করে এসে খালি আমার দিকে তাকাতো, আর কিছু বলতো না। এইভাবে কয়েকদিন গেল। যাওয়ার পরে একদিন দুপুরবেলা এসে আমাকে বলল কি, আলমারির চাবিটা দাও। আমি দিলাম। তারপর আলমারি খুলে ওই যে শাড়িগুলো রেখে দিয়েছে, সবগুলা শাড়ি মাটিতে একদম ছিটিয়ে ফিটিয়ে সব ফেলে দিল মাটিতে। আমি বলছি, আল্লাহ, এত দামি শাড়িগুলো তুমি মাটিতে ফেলে দিচ্ছ? বলে এগুলো যখন তুমি পরোই না, তো আলমারিতে তুলে রেখে লাভ কি? শুনো রুনি, ও আমাকে রুনি বলে ডাকতো। শুনো রুনি, আমি কিন্তু হুরপরি নিয়ে কাজ করি, নায়িকা গায়িকা নিয়ে কাজ করি। হ্যাঁ, ও সোজাসুজি বলতো, আমি নায়িকা গায়িকা নিয়ে কাজ করি, সুন্দরীদের হুরপরিদের নিয়ে কাজ করি। বাসায় এসে যদি দেখি তুমি এমন ফকিন্নির মতো আছো, আমার চোখ কিন্তু বাইরে চলে যাবে। তখন থেকে তো আমি অ্যালার্ট হয়ে গেলাম। বাস, ঘরে বাইরে এক শাড়ি, সেটাই। একেবারে দারুণ একটা গল্প। আসলে এটা কিন্তু ভীষণ শিক্ষণীয়। মানে হয়তো ওনার লজিক দেখিয়েছেন, কিন্তু আসলে এভাবে থাকতে পারাটা ভীষণ ভালো লাগে। দিঠি, সেটাই। অনেক অনেক ভালো লাগে। আর মার আরেকটা পরিচয় আমি দেই, সেটা নতুন পরিচয়। গত 2-1 বছর ধরে তিনি লেখিকা হিসেবেও নিজেকে স্ট্যাবলিশ করছেন, কারণ তিনি আগুনের সাথে বসবাস নামে একটা বই লিখেছেন। অবশ্যই সেটাও বাবাকে নিয়ে লিখেছেন। আগুন বলতে তিনি প্রতিভার আগুনকে বুঝিয়েছেন, এরকম একটা বিষয়। অনন্যা, তোমার গল্পটা একটু শুনি। ছোট মানুষ, এতক্ষণ তোমার গল্প শুনি। ছোট মানুষেরও তো কত গল্প ঈদ নিয়ে। কালকে আমাদের ঈদ গেল, আর ঈদের তো রেশ শেষ হয় না। তোমার কাছে তুমি মানে এখনকার ঈদ, বা তোমার লাইফে তো কত বছরের ঈদ গেল, কোনো পরিবর্তন, আনন্দ, নতুন জামা বা ঈদের রান্না,
স্পেশাল কিছু, বা কার রান্নাটা তোমাকে বেশি টানতো বা টানে, বা কি মিস করো? প্রথমত এত গুণী পরিবারের মাঝে আমি আজকে এখানে আছি, বসে আছি, আমার ভীষণ ভালো লাগছে। আর সেই সাথে আপনার মিষ্টি কথা, সেটা তো অসাধারণ। ছোটবেলা থেকে আসলে সময় যত যায় পরিবর্তন তো হবে। ছোটবেলার ঈদগুলো মা বাবার কোলে করে ঘুরেছি, একটা মানে রঙিন রঙিন একটা ব্যাপার ছিল, হয় না? মানে ছোটবেলার বিষয়টা অন্যরকম। মা বাবার কাছে আবদার করেছি, বায়না ধরেছি, ঈদ উপলক্ষে এটা ওটা কিনে দিতে হবে, একটু রান্নার ব্যাপার স্যাপার সেগুলো তো আছে। তো বড় হয়ে যেটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে একটা দায়িত্ব বেড়েছে। বড় হয়েছি, মা বাবার প্রতি একটা দায়িত্ব, ছোট বোনের প্রতি একটা দায়িত্ব। এখানে তুমি পুজোর ব্যাপারটা নিয়েও বলতে পারো, আসলে সেটাই তো তোমার লাইফের একটা হ্যাঁ। বড় সেলিব্রেশন। তা তো বটে আসলে, সেটা যে পার্বণই হোক না কেন, হ্যাঁ, পুজো একই, হোক মানে বা আমার ঈদ হোক, পুজো, হ্যাঁ। সেটা আমাদের কাছে, বিশেষ করে আমাদের ফ্যামিলিতে দুটোই প্রায় একই রকম। আচ্ছা। কারণ আমরা সব রকমের সেলিব্রেশন করতে মানে ভালোবাসি। সে যে উৎসবই হোক না কেন, আমাদের বাসায় কিন্তু সেই উৎসব অনুযায়ী রান্না হয়। এই যে যেমন কালকে ঈদ গেল, আমরা কিন্তু চাঁদ রাতের দুই বোন মিলে হাতে মেহেদি তাই তো দিয়েছি দেখতে পাচ্ছি। এবং সেই সাথে বাসায় একটু পোলাও, বিরিয়ানি এগুলো তো রান্না হয়। এবং আমার মা ভীষণ ভালো রান্না করেন, আচ্ছা, তো তার রান্না খেয়ে খেয়ে আমি আরো দিন দিন মোটা হয়ে যাচ্ছি। অসুবিধা নাই। হ্যাঁ, এই তো সেটাই। এইভাবেই ঈদ কেটে যাচ্ছে, এইভাবে আসলেই। উৎসবগুলো তো আমাদের তো জীবন থেকে গল্পের যাচ্ছে। মাঝে কিন্তু কথা ছিল একটু গান হতে হবে। কালকে ঈদ গেল, এখনো আমাদের ঈদ ঈদ লাগছে না, আমরা একটু দিচ্ছি, একটু গান শুনি না? অবশ্যই, আমাদের কাজই তো আসলে এটা, এবং ভালো লাগে যে ঈদের সময় বিভিন্ন চ্যানেলগুলোতে ঈদ স্পেশাল মিউজিক্যাল প্রোগ্রামগুলো হয়। এবং আমি মনে করি তোমাদেরকে হিংসে হয় যারা গান করো, যে চাইলে একটা গুনগুন করে গান গাওয়া যায়, আমি চাইলে একটা অভিনয় করতে পারি না। ভালো অভিনয়। হ্যাঁ, হঠাৎ করে অভিনয় করলে ভাবে পাগল হয়ে গেল নাকি। তাও শুরু ঠিক। করো তোমার গান। আচ্ছা, আমি দুটো লাইন শোনাচ্ছি বাবারই দুটো না, লেখা। একটু। হ্যাঁ, অবশ্যই, সেটা করতে আমার কোনো অসুবিধা নেই। আই লাভ টু সিং। তো আমার পছন্দের একটা গান শোনাই, বাবার লেখা। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, বকুলের বালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বাহ, মানে চলে গেলাম সেই একেবারে। জায়গাটা, মানে নস্টালজিয়া যাকে বলে। একদম। আর কি অসাধারণ তোমার বাবার গানগুলো, মানে চিন্তার, আমি ওনাকে অনেক দেখেছি সামনাসামনি, ওনার অনেক ইন্টারভিউ, অনেক কাছের থেকে আমি ওনাকে দেখেছি। আচ্ছা, একটা অন্যরকম একজন মানুষ ছিলেন। একেবারে। তো তুমি একটু গান করবে নাকি? একটু কয়েকটা লাইন শুনি, আজকে একটু গানই বেশি হবে, আর গল্প করবেন আমাদের এই যে শ্রদ্ধেয় সেই নায়িকা, নায়িকা বলবো আজকের নায়িকা। অবশ্যই, তাই তো। আমি সাইজির একটা বাণী গাই। হ্যাঁ, দিন থাকতে দিনের সাধু, কেন করলে না সময় গেলে সাধু হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, দিন থাকতে
তিনের সাধন কেন করলে না, সময়ে গেলে সাধন হবে না। বাহ, সময় গেলে সাধন হবে হবে না, না। কি অসাধারণ কথা। অসাধারণ। আর তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, কি প্রেম। আসলে এগুলো বলে শেষ করা যাবে না, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। আড্ডা তো জমে গেছে মনে হয়, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আসলে ঈদ মানেই নতুন জামা, নতুন কাপড়, রান্না তা না, ঈদ মানে জীবনের অনেক গল্প, ভালো লাগার স্মৃতি, কষ্টের স্মৃতি, কিন্তু সব মিলিয়ে ঈদেরই আনন্দ। ফিরে আসছি, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আপনাদের কি এখনও ঈদের আমেজ কি শেষ হয়ে গেছে? যায়নি তো, একদম যেতে দেবেন না। আনন্দ ধরে রাখবেন, আনন্দই মানুষকে বাঁচিয়ে রাখে। আর এতক্ষণ আমরা যে স্মৃতি হাতড়ে বেরিয়েছি, সেই স্মৃতিও কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। কারণ স্মৃতি যদি না থাকে, স্মৃতি যদি ফুরিয়ে যায়, তাহলে তো জীবনটা কেমন পানসে। আর সেই স্মৃতি যদি হয় মধুর, এবং জোহরা গাজী যার কাছ থেকে তাদের সেই দাম্পত্য জীবনের যে স্মৃতিগুলো, মিষ্টি স্মৃতিগুলো শুনলাম, সেগুলো আসলেই হারিয়ে যাচ্ছে। এটা শুনে আমি ভীষণ অভিভূত হয়ে গেলাম যে একটা মানুষ কতটা বোঝাতে চায়, যে কতটা অন্তর্যামী হতে বাধ্য করে একজন মানুষকে, এবং সেটা সে ধরে রাখলেন। ফিরে আসলাম আপনার কাছে আরও কিছু গল্প শোনার জন্য। আচ্ছা, মানে আমার তো সব পুরো জীবন 50 ইয়ার্সের আমার দাম্পত্য জীবন, তো সবই সুখের স্মৃতি, আমার কোনো দুঃখের স্মৃতি নেই। তো সেই সুখের মধুর স্মৃতি বোঝা অনেক ভারী, যেটা এখন আমার বয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে। বাচ্চারা আছে, ওরা ভাগ করে নিচ্ছে আপনার কাছ থেকে, এছাড়া তো আর কোনো পথ নাই। এছাড়া তো কোনো ওই মধুর স্মৃতিগুলোই শেষ হয়ে গেল আপনার জীবন থেকে, যিনি চলে গেলেন। কিন্তু অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন। এটা আমরা সবাই মানে জানি। আমার বিয়ের পরে পরে আমি কিন্তু একটু নার্ভাস হয়ে গেছিলাম। মানে ও তো আগুনের গোলা, মানে প্রতিবার আগুন। আমি কিভাবে ওকে সামলাবো, কিভাবে সংসার করব, আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম। কিন্তু ও আমাকে অনেক সহজ করে নিয়েছে, যে নার্ভাস হওয়ার কিছু নেই, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। তো যখন আমার উপলব্ধি হলো যে আমি আগুনের সাথে বসবাস করছি, মানে প্রতিবার আগুন, তখন আমি ওকে সংসারের কোনো কাজে জড়াইনি, যাতে ওর ক্রিয়েটিভ পারসনদের জন্য করতে পারে, কোনো ব্যাঘাত না ঘটে। ওই জন্য আমি পুরো সংসারের দায়িত্ব আমি নিয়েছি। মানে সংসারের কাজকর্ম প্লাস ছেলে মেয়েদের লেখাপড়া আমি নিজেই পড়াতাম ওদেরকে। আমি ম্যাট্রিক পর্যন্ত কিন্তু আমি নিজেই পড়িয়েছি, কোনো টিচার রাখিনি। আর ও এত, মানে গাজী সাহেব এত ব্যস্ততার মধ্যে একটু পিটাপিটি করেছেন? আমার ভাইয়া খুব মার খেয়েছে, আমি সহজে খাইনি, আমি খুব লক্ষ্মী ছিলাম। আর গাজী সাহেব এত ব্যস্ততার মধ্যেও মানে ও কত দায়িত্বশীল। ও আসলে একটা কমপ্লিট ম্যান সব দিক থেকে, যেমন কর্মক্ষেত্রে তো সে সফলই, এবং ব্যক্তি পারিবারিক জীবনেও কিন্তু সে অনেক সফল মানুষ, সফল হাজবেন্ড, সফল বাবা, সফল দাদা, নানা, শ্বশুর, পরিবারের বড় সন্তান হিসেবে সে অনেক সফল। এত দায়িত্ব কর্তব্য পরায়ণ ছিলেন যে এত ব্যস্ততার মধ্যেও মানে ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা এগুলো খোঁজ খবর মনিটরিং করতেন, এবং বাংলা নোটগুলো নিজে করে দিতেন, যার ফলে ওরা দুই ভাই বোন কিন্তু সব সময় বাংলায় হাইয়েস্ট মার্কস পেত সব সময়। আসলে মানে এই গল্পগুলো খুব দরকার এই প্রজন্মের জন্য, আপনার এই গল্পগুলো। হ্যাঁ, তারপরে মানে সম্পর্ক, বোঝাপড়া, সেগুলো কিন্তু ও তো অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। কারণ তার দেশের গানগুলো শুনলেই তুমি বুঝতে পারবে সে কতটা দেশপ্রেমিক। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, একবার আমেরিকায় ওকে একটা মানে রিসেপশন দিয়েছিল প্রবাসী বাঙালিরা। তো সেখানে প্রবাসী বাঙালিরা ওর কাছ থেকে জানতে চেয়েছিল, আপনার মুখ থেকেই আপনার কথা শুনতে চাই। তখন ইনস্ট্যান্ট সে কতটা দেশপ্রেমিক
বলে দিল যে যদি আমাকে জানতে স্বাদ হয় বাংলার মুখ তুমি দেখে দেখে নিও। পরবর্তী পর্যায়ে একটা ছবিতে এই গানটা ব্যবহৃত হয়েছিল, অসাধারণ গান। ছবির সিচুয়েশনে মিলে গেল এই গানটা পরবর্তীতে দিচ্ছি, হার গানটা জিত কি মনে ছবিতে- আছে? হ্যাঁ হ্যাঁ মনে মনে আছে। আছে। আমি গানটা শোনাই। গানটা হার জিত ছায়াছবিতে ব্যবহার করা হয়েছিল শ্রদ্ধেয় সত্য সাজ সুরে, গেয়েছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। যদি আমাকে জানতে সাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও, যদি আমাকে বুঝতে মন চায় এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়, এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে, কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে, যদি কখনো খুঁজতে মন চায় আমার মনে চঞ্চলতা, তবে বর্ষার কোনো নদী দেখে নিও, যদি আমাকে জানতে সাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও। বাহ। দেখেন এখানে একটা ভালো লাগা আছে যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখা। আমি জানি না দিঠির পরের প্রজন্ম এই ধরে রাখতে পারে কিনা, এখন একটা ভালো লাগা আছে এই যে স্মৃতিটা ধরে রেখেছে। এবং এত অসাধারণ গান করো দিঠি তুমি, সত্যি। এই যে দিঠি যে গানটা করলো না, এই গানটা তুমি লক্ষ্য করেছো কিনা যে উপমাগুলা ব্যবহার করেছে। আমি সবসময় ওকে মানে উপমার দেবতা বলতাম, এত সুন্দর সুন্দর উপমা সে ব্যবহার করতো, মানে আর অবাক হওয়ার মতো। আমি মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করতাম যে এত সুন্দর উপমা, এত সুন্দর কথা তুমি কিভাবে লিখো? ও হেসে একদম সাবলীল ভাবে বলতো যে চেষ্টা করলে তুমিও পারবে। আসলে একজন ক্রিয়েটিভ পার্সনের যে পার্টনার থাকেন, সে যদি সেটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করে তখন সেই মানুষটার ক্রিয়েটিভিটি, হ্যাঁ হ্যাঁ, বোঝাপড়াটা দারুণ। আচ্ছা তোমার কাছে যাই, তোমার কি অনন্যা কখনো মনে হয়েছে এই ঈদ বলো বা তোমার পুজো বলো যাই বলো, কোনো বিশেষ গান তোমাকে নাড়া দিত এই উৎসবে এসে, যে এই গানটা আমাকে এই সময়টা একটু নাড়া দেয় বা একটা স্মৃতি জাগা নিয়ে কিছু এরকম আছে? সেটা থাকলে বলো, না থাকলে তুমি একটা গান করো। তা তো আছে। প্রতিটা আসলে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে প্রতিটা উৎসবেরই কিন্তু একটা আলাদা আলাদা গান আছে, যে গানগুলো আমরা একদম ছোটবেলা থেকে শুনে আসি। এবং আমার কাছে মনে হয় যে প্রজন্ম থেকে প্রজন্ম ওই গানগুলো একদম মানে সেই উৎসবের জন্যই টিকে থাকবে। তার মধ্যে যদি ঈদ হয় তাহলে উমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, পূজা হলে তো পুজোর গানগুলোই আছে। তো এরকম বিভিন্ন উৎসবের সাথে কিন্তু গানের একটা আলাদা সম্পৃক্ততা তুমি আছে। একটা গাও, তোমার এই মুহূর্তে কি মনে হচ্ছে যে একটা উৎসব ভাব আছে বা আমার গাইতে এই মুহূর্তে ভালো লাগছে, তোমার আচ্ছা, মতো করে। যেহেতু গাজী মাজহারুল আনোয়ার স্যারের দুজন গুণী মানুষের পাশে আমি আসলে বসে আছি, স্যারেরই আমি একটা গান গাই। খুবই ভালো হয় তাহলে। শুনে খুশি হবেন, যে দ্বিতীয় গানটি খুশি হবে। গাইছি সে গানটি আমার ভীষণ পছন্দের একটি গান, চুল ধইরো না খোপা খুলে খুব যাবে সুন্দর। হিনাগর। খুবই সুন্দর গান, খুবই। চুল ধইরো না খোপা খুলে যাবে হিনাগর, চুল ধইরো না খোপা খুলে যাবে হিনাগর, আওলাকে সে পাগল বেশি কেমনে যাব ঘর, আওলাকে সে পাগল বেশি কেমনে যাব ঘর, চুল ধইরো না খোপা খুলে যাবে হিনাগর, চুল ধইরো না খোপা খুলে যাবে হিনাগর, হাত ধইরো না চুরি ভেঙে বিতলে আমার হাতে, বলবে লোকে কলঙ্কের দাগে দিল এই রাতে, দোহাই তোমার, দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর, সোনা রঙে দাগ পড়িলে কেমনে যাব ঘর, হাত ধইরো না চুরি ভেঙে যাবে হিনাগর, আওলাকে সে পাগল বেশি কেমনে যাব ঘর,
আওলা কেশে পাগল বেশি কেমনি যাব ঘর, চুল ধইরো না খোপা খুলে যাবে না গোর, চুল ধইরো না খোপা খুলে যাবে না গোর। কি অসাধারণ অনুভূতি, হ্যাঁ। অসাধারণ। খোপা, চুড়ি, আউলা কেশ, মানে অদ্ভুত সুন্দর। আমি একটা প্রশ্ন আমার খুব জানার ইচ্ছে, এই যে গানগুলো উনি লিখতেন, এই অনুভূতিগুলো আসা, ওই সময়ের যে মুড, আপনার তো কিছু মানে সাক্ষী, আপনি একটু বলেন তো। হ্যাঁ, আমি তো এসেছি ওর জীবনে অনেক পরে, 72-তে। তার আগেই তো সে প্রতিষ্ঠিত গীতিকার, সুন্দর সুন্দর তার সৃষ্টি। আমি কিন্তু গান খুব পছন্দ করতাম। আমি স্কুল লাইফ থেকেই কিন্তু ওর নাম শুনে আসছি, নাম শুনে আসি রেডিওতে, টেলিভিশনে। তো ওর সাথে যখন আমার বিয়ে ঠিক হয়, তখন আমি তো, আমার ধারণা যে স্কুল লাইফ থেকেই তো ওর নামটা শুনে আছি, লোকটা অনেক বয়স্ক। তো আমি আমার আব্বাকে বলতাম যে আব্বা, তুমি এই বুড়া লোকটার সাথে কেন আমার বিয়ে ঠিক করেছো? তখন আমার আব্বা বলতেন যে না, বুড়া না, তুই দেখলেই বুঝতে পারবি। সে অল্প বয়সে সেলিব্রিটি হয়ে গেছে। তারপরে তো দেখলাম পছন্দ হলো, বাস ওরও পছন্দ হলো, আল্লাহর হুকুম হলো, বিয়ে হলো। আর একটা কথা না বললেই না, ওর গানগুলো মানুষের কাছে এত জনপ্রিয় হওয়ার কারণ হলো ওর ভাবের গভীরতা অনেক থাকতো, কিন্তু সে সহজ সরল ভাষায় এটা প্রেজেন্ট করত, কিন্তু ডেপথ অনেক বেশি থাকতো। আর অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তব জীবনে তাকে যে সমস্ত ঘটনা মানে আকৃষ্ট করতো, ওটা কিন্তু তার মাথায় গেঁথে যেত। পরবর্তী পর্যায়ে এগুলো সিচুয়েশনে পড়লে একটা কালজয়ী গান হয়ে যেত। যেমন ও তো জমিদার বাড়ির ছেলে, তো ওদের দেশের বাড়িতে আগুন বলতেন কি জানো, দেশের বাড়িতে ওদের পালা গান, যাত্রা গান, এগুলা সব হতো আর কি। তো ওইগুলা, তারপরে মনে করো যে ওদের গ্রামে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, গ্রামেরই একটা ছেলে। কিন্তু ছেলেটাকে অ্যাট্রাক্ট করার জন্য ওই মেয়েটা সবসময় লিপস্টিক দিয়ে রাখতো। তখন তো লিপস্টিক ছিল না, হ্যাঁ, পান খেয়ে সে ঠোঁট লাল করতো, হ্যাঁ, ওই ছেলেটাকে অ্যাট্রাক্ট করার জন্য। তারপরে ছেলেটা কিন্তু বুঝতে পারে না, ছেলেটা তো পরে বিদেশে চলে যায়, বিয়ে শাদী করে ফেলে, আর মেয়েটা তখন আত্মহত্যা করে। তখন ওই মেয়েটা যে পান খেয়ে যে ছেলেটাকে অ্যাট্রাক্ট করতো, ওইটা কিন্তু তার মাথায়। সে কিন্তু তখন স্কুলে পড়ে, ওর বাবা তখন স্কুলে পড়ে, এই কত 7-8-এ পড়ে। মানে ওনার এই জাতীয় অনুভূতিগুলো না, হ্যাঁ, তো ওইটা তার মাথায় প্রবল অনুভূতি। পরবর্তী পর্যায়ে যখন সে ম্যাচিউরড গীতিকার হলো, হ্যাঁ, গান লিখতে শুরু করলো, মেডিকেল কলেজ ফাঁকি দিয়ে, ও কিন্তু মেডিকেল স্টুডেন্ট ছিল, 3rd ইয়ার পর্যন্ত পড়েছে। তারপর 3rd ইয়ারে তো ডেড বডি কাটতে হয়, তো ও ডেড বডি খুব ভয় পেত, ডেড বডি কাটার ভয়ে কিন্তু সে এইদিকে চলে এসছে, আল্লাহ তাআলার হুকুম, এদিকে তার প্রতিভা এদিকে চলে এসছে। তখন ওই যে পান খেয়ে ঠোঁট লাল করতো, তখন সুবল দা এই গানের মিউজিক পান খেয়ে ঠোঁট লাল করিলাম বন্ধু পাগল হইল না, রুনা লালার গাওয়া। হ্যাঁ, তখন সুবল দা একদিন ওকে বলল যে গাজী, ওকে তুই তুই করে বলতো, আর খুব আদর করতো ছেলের মতো, যে আমি এরকম একটা গান চাই। তখন ওই মেয়েটার কথা স্মৃতি রয়ে গেল। তখনই লিখলো, পান খেয়ে ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না, কপালের গাং বাঁকা বলে মাঝি তরি বাইল না। মেয়েটার বিয়ে হইল। আপনার পারমিশন নিয়ে আমি একটু আপনার মেয়ের কাছে চলে গেলাম, গানটা আমার এখনই শুনতে মন চাইছে, এখনই শুনিয়ে দিচ্ছি। পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না, হে পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না, কাজল দিয়া চোখ ভরিলাম লোকি কেউ কইল না, হা হা হা, পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না, উঠছে রে তোর বিয়া বলে ঘটক বাড়ি আইল না, কপালের গাং বাঁকা বলে মাঝি তরি বাইল না, দাদির দিনের খাড়ু পরে, হায় রে দাদির দিনের খাড়ু পরে, পয়সা থাকি একলা ঘরে, বিড়ালের ওই কান্না শুনে শিখা তো আর ছিড়ল না, পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না,
কাজল দিয়া চোখ ভরিলাম লোকে কেউ কইল না, হা 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 পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাইকো হইল না। কি সুন্দর প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আমি শুনছি। হ্যাঁ, মানে এমন অনেক গান বাস্তবতা থেকে, থেকে বাবা সেই লিখতো। বাস্তব অনুভূতি থেকে। কারণ বাবাকে আমি কখনো আপা ঘটা করে গান লিখতে দেখিনি। উনি হাঁটছেন, হাঁটছে হাতে দুটো লাইন মাথায় আসতো, আমাকে বলতো খাতায় লিখে রাখো, আর একটা সুরও চিন্তা করতেন, আমাকে বলতেন যে হারমোনিয়ামটা আনো, সুরটা তুলে রাখো, তোমার কাকুরা যখন আসবে গেয়ে শোনাবে। মানে সেই শ্রদ্ধেয় সুবল দাস, সত্য শাহ, আলাউদ্দিন আলী চাচা, পারভেজ চাচা, আলম খান চাচা, ওনারা আসতেন যখন, আমি অনেক কি গান, গুণী মানুষরা ছিলেন। সেটাই অনেক গান এভাবে আমি দুটো লাইন গেয়ে শোনাতাম হারমোনিয়ামে। পরে দেখতাম যে ওই গানটাকেই তারা পরবর্তীতে একটা কালজয়ী গানের রূপ দিত। তা আমি অবাক হয়ে দেখতাম, এই জন্য আমার নিজের কাছে নিজেকে বাবার অনেক কালজয়ী গানের সাক্ষী মনে হয়। একদম। আরেকবার একটু বিরতিতে যাই, হ্যাঁ, অবশ্যই। আবার গল্প হবে, আড্ডা হবে। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। থাকুন আমাদের সাথে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আসলে আড্ডাটা গানে গানেই আড্ডা হচ্ছে, মাঝে মাঝে একটু গল্প হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে। তবে যে কথাগুলো আমরা একজন শ্রদ্ধেয় ভাজন এখানে আছেন তার কাছ থেকে যে আমরা শুনছি, এগুলো একটু মন দিয়েই শোনা উচিত, কারণ এগুলো আমাদের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে। যতটুকু এদের কাছ থেকে শেখা যায়, জেনারেশন থেকে জেনারেশন ধরে রাখা যায়, এবং যতটুকু বুঝলাম, বোঝাপড়া হচ্ছে পরিচর্যা, সম্পর্ক হচ্ছে একটা পরিচর্যা, এবং একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, ভালোবাসা, এটাতেই ঠিক টিকে থাকে একটা ভালো সম্পর্ক, একজন ক্রিয়েটিভ মানুষের গুণগুলো। ফিরে যাচ্ছে আবার আমাদের গল্প আড্ডায়। অনন্যা, তোমার কাছে আসছি। যে একটু আগে দিঠি যে বলল গুণী মানুষের কথা, দিঠি নিজে একজন অসম্ভব শ্রদ্ধেয় গুণী মানুষের কন্যা, পাশে আছেন তার স্ত্রী। তো তোমার কি এরকম কোনো আফসোস বা আক্ষেপ আছে যে এরকম কোনো গুণী মানুষের কাজ তুমি করতে পেরেছো কিনা বা পারোনি, এবং যারা তাদের কাজ করতে পেরেছেন তারা তো আসলেই ধন্য, এবং তারা অবশ্যই, অবশ্যই। অনেক বড় মাপের শিল্পী, তারা সুযোগগুলো পেয়েছে। যেমন আমরা নাটক এরকম অনেক বড় বড় ডিরেক্টর প্রডিউসার আন্ডারে কাজ করেছি, হ্যাঁ, ওগুলোই আমাদের স্মৃতি হয়ে আছে। তো এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে এখন যে তুমি কাজ করছো, সেই কাজের ধরন বা আগের কাজের ধরনের মধ্যে তোমার ভিতরে পার্থক্যটা কি মনে হচ্ছে? আর এরপর কিন্তু গান, অনেকগুলো প্রশ্ন আসলে একসাথে। দুটো প্রশ্ন, এরপর 3 নাম্বার হচ্ছে গান। ঠিক আছে, আমি একটা একটা করেই বলি। প্রথমত আমার খুব মানে ইচ্ছে ছিল যে স্যারের লেখায় একটা গান করবার, কিন্তু আমার হয়তো ভাগ্যটা খারাপ, আমি স্যারকে মানে তার কোনো গানে আমি পাইনি। তো কিন্তু স্যারের সামনে আমার গাওয়ার সুযোগ হয়েছে পালকি অনুষ্ঠানে, এবং সেখানে আমাদের দিঠি আপুই উপস্থাপনা করতেন। যতবার স্যারের সামনে গেছি ততবার ভীষণ আমি নার্ভাস থাকতাম এবং আমি খুব কাঁপতাম স্যারকে দেখে, কিন্তু স্যার কিন্তু খুব ভালো মানুষ এবং খুব অনুপ্রেরণা দেয় সবাইকে যে গান কিভাবে গাইলে ভালো হবে, গানের উচ্চারণ কিংবা গানের সুর সব কিছু মিলে মানে স্যার দারুণ দারুণ। স্যারের সামনে গান আমি গেয়েছি, দুটো পর্বে গিয়েছি, তো একদম সামনাসামনি স্যারকে দেখবার আমার সুযোগ হয়েছে। এছাড়া আমি শেখ সাদি খান স্যারের সুরে গান গেয়েছি, এটা আমার অনেক বড় একটা পাওয়া। সেই সাথে আরও অনেক গুণী গুণী মানুষের সাথে কাজ করেছি এবং কাজ করছি। এই তো সামনে যতটুকু করা যায়। একটু গান গাও শুনি, কয়েকটা লাইন। হ্যাঁ, অবশ্যই। স্যারের আরেকটা গান আমার মাথায় খুব চলছিল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। যেহেতু ঈদের একটা আয়োজন, একটু জওয়ানো গান, আর স্যারের লেখা মানে সেটা অসাধারণ। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। গাং পার হইতে ছায়া না, ফিরাইতে ছায়া না, গাং পার হইতে ছায়া না, ফিরাইতে ছায়া না, আইতে চাইতে 12 আনা, উসুল হইলাম না, বন্ধু 3 দিন, আয় হাম বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। বুধবারে শুভযাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম পেরেতে হয় না 16 আনা,
শনিবারে গিয়া ও তোর দেখা পাইলাম না বন্ধু 3 দিন, হায় হায় বন্ধু 3 দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। বাহ, এই গানের নায়িকা ছিল ববিতা। ববিতা হ্যাঁ, আন্টি উনি ছিলেন। এবং আমার কসাই মনে ছাড়া আছে যখনই আমি এই গানটা মনে করতাম আর বলতাম কি ওই যে যেখানে শনি রবি শুক্র শনি আছে, আমার এখনো মনে আছে যে বারের নামগুলো। আচ্ছা দিঠি, তোমাকে একটা প্রশ্ন করি, যেমন ও আচ্ছা, আমাদের জুমের বন্ধুরা মনে হয় চলে আসবে চলে এসছে, কিছুক্ষণে, একটু আচ্ছা, দর্শকদের একটু বলে নিই। আমাদের জুমে যারা যুক্ত হতে চান, টেলিভিশন স্ক্রিনে আইডি পাসওয়ার্ড আছে, আপনারা যে কোনো নারীরা, শুধুমাত্র নারীরা আমাদের জুম আড্ডায় যুক্ত হতে পারেন। আসুক আমাদের বন্ধুরা, তখন আরও জমবে। দিচ্ছি তোমাকে যেটা বলতে চাই যে এই যে গানগুলো, তুমি যে বাবার গানগুলো যে গেয়ে শোনালে, তুমি তো এটা নিশ্চয়ই প্রচুর স্টেজ পারফরমেন্সে গানগুলো গেয়েছো। করেছি, হ্যাঁ। হ্যাঁ, তো এবং আমার কাছে ভালো লাগে যখন আমি কোথাও স্টেজে গান করতে যাই, মানে সবাই আমার কাছে না বাবার লেখা গানগুলোই শুনতে চায়, আমাকে বলে যে তুমি তোমার বাবার লেখা গানগুলোই করো না কেন। তো অনেক সময় দেখা যায় যে স্টেজে তো বিভিন্ন ধরনের আসলে গ্যালারিতে দর্শক বসে থাকে, কেউ ফোক গান পছন্দ করে, কেউ দেশের গান, তো আমরা কিন্তু চেষ্টা করি সব ধরনের গানই করতে। কিন্তু দেখা যায় যে ঘুরে ফিরে আমার কাছে যে অনুরোধগুলো আসে সেই বাবার লেখা গানগুলোই। আর বাবার লেখা গানগুলো যখন আমি গাই, আমার নিজেকে খুব তটস্থ থাকা লাগে, মানে এটা কাইন্ড অফ আ প্রেশার। কারণ আমার কথা হলো যে আমি যেভাবেই পরিবেশন করি না কেন, মানে বাবার সম্মানে যেন এতটুকু আঁচ না লাগে, বা কিংবা কেউ যেন না বলে যে আলেমের ঘরে জালেম হয়েছে, বাবার গানটা কিভাবে নষ্ট করছে। কারণ এত বড় বড় শিল্পীরা গেয়েছেন, খারাপটাই বলে সবাই, ভালোটা তো সেটাই বড়ই বলে। হ্যাঁ, শ্রদ্ধেয় সাবিন ইয়াসমিন, শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, শ্রদ্ধেয় ফেরদৌস রহমান, কত বড় বড় শিল্পীরা গেয়েছেন, বড় বড় লেজেন্ড। হ্যাঁ, লেজেন্ডরা গেয়েছেন। তো আর গানগুলো এতটাই জনপ্রিয় যে মানুষের কানে লেগে আছে, এতটুকু 19-20 হলেই সবাই কিন্তু একটা গালি দিয়ে বসে, এটা কি করলো, গানটাকে নষ্ট করে দিল। তো কারণ এই পপুলার গানগুলোর গানে একটু কেউ 19-20 করলে সেটা লাগে কিন্তু আসলে খুব কানে লেগে যায়। তো এই জন্য আমি মনে করি যে কাভার সং গাওয়াটাই কঠিন। মৌলিক গান গাওয়া তো সোজা, আমাদের নিজেদের গান গাইলে কেউ ভুল ত্রুটি কেউ ধরতেও পারবে না, কিন্তু সেই গানগুলো আসলে কিন্তু আমি যেটা আরেকটা কথা বলতে চাই, এই যে তুমি দুজন গুণী মানুষের কন্যা, এটা তুমি কেমন ফিল করছো? এটা তো নিঃসন্দেহে আমি বলবো যে আই এম ট্রুলি ব্লেসড, কারণ এমন একটা পরিবারে আমার জন্ম। আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, মা জোহরা গাজী, তাকে নিয়ে আমি গর্ব করি। এই কারণে আমি বলবো, একজন মা হিসেবে আমি বলবো, মা তো খুব নামকরা উপস্থাপিকা ছিলেন, একসময় লাইমলাইটে ছিলেন, কিন্তু দেখা গেছে যে বাবাও তার কাজকর্ম নিয়ে ব্যস্ত, মাও যখন ব্যস্ত হয়ে যাচ্ছিলেন, একজনকে তো স্যাক্রিফাইস করতে মা চিন্তা করলেন যে দুজনই ব্যস্ত হয়ে গেলে ছেলে মেয়েকে মানুষ করবে, তো এই স্যাক্রিফাইসটা মাই করলেন। মানে তখন কিন্তু লাইমলাইটে আমরা সাধারণত এই স্যাক্রিফাইসটা ওই সময় একমাত্র বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, হ্যাঁ, কিন্তু বাবা কিন্তু মাকে সবসময় উৎসাহ দিতেন, এমনকি মার অনেক উপস্থাপনার স্ক্রিপ্ট বাবা নিজে লিখে দিতেন, মানে মাকে ইন্সপায়ার করতেন, না তুমি কাজ করো করো করো, সাধারণত এরকম দেখা যায় না। তো এই জিনিসটা মা যখন চিন্তা করলেন, মা তখন বলেন যে না, ছেলে মেয়ে মানুষ করতে হবে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দায়িত্ব, আমার ক্যারিয়ার তো আছেই। তো যাই হোক, এরকম একটা বিষয়, সেটাও আমি মার কাছ থেকে আসলে শিখেছি। আর বাবাও আমাকে সবসময় বলতেন যে মা, বিয়ের আগে বলতো যে মা পড়াশোনা ঠিক রেখে গান বাজনা করো, যে কারণে আমি এবং আমার ভাই দুজনই কিন্তু পড়াশোনা শেষ করেছি, দুজনই আমরা মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে। আর বিয়ের পরে বাবা বলতেন সংসার ঠিক রেখে গান বাজনা করো, মানে সংসারকে অবজ্ঞা করবে না, ছেলে মেয়েদের সবাইকে সময় দিবে। এজন্য আমি কিন্তু আপা সবসময় খুব চেষ্টা করি আমার কাজগুলো খুব ব্যালেন্সড ওয়েতে করতে, মানে যেন সংসারও হ্যাম্পার না হয়, আবার গানের কাজটাও চলছে, কারণ গান তো আসলে আত্মার খোরাক, গান ছাড়া আমরা থাকতে পারি না। আর আমার বিয়ে হয়েছে একটা সঙ্গীত পরিবারে, আমার শাশুড়ি লতিফা চৌধুরী, তিনি একসময় খুব নামকরা শিল্পী ছিলেন, সঙ্গীত শিল্পী, এবং বাবার লেখা অনেক গান তিনি করেছেন রেডিওতে, আমাকে বিয়ের পর সে গানগুলো তুলে দিয়েছেন হারমোনিয়ামে। এটা মানে তুমি তো মানে প্লাস প্লাস প্লাস, একদম প্লাস একদম, মানে ভীষণ সোনাই সোহাগা। আমার অনন্যার বিষয়টা খুব ভালো লাগে, ও পড়াশোনাটাকে কমপ্লিট করেছে, কিছুদিন আগে মাস্টার্স করেছে মিউজিকে, আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি, কারণ সবকিছুই আসলে করা উচিত। আসলে মানে সবকিছু চাইলে করা যায়। তোমার কথা থেকে আমি একটা জিনিস তুলে নিলাম, সেটা হচ্ছে যে তোমার বাবা বলেছে তুমি তোমার কাজ করো,
এটাই হচ্ছে আসল, যে সবাইকে ছেড়ে দিতে হয়, স্পেস দিয়ে দিতে হয়, ডিসিশনটা সে নিক। তো তোমার মাকে যদি তিনি বলতেন যে না এসব করতে পারবে না, তুমি সংসারটাই করো, তখন কিন্তু নিশ্চয়ই ওনার ভেতরে একটা স্ট্রাইক করতো যে আমাকে এরকম বাধা দিচ্ছে কেন। আসলে স্পেস দিয়ে দিতে হয়, হ্যাঁ, ডিসিশনটা তাকেই নিতে হয়। কি অনন্যা ঠিক বলেছি? একদমই তাই। ও কিন্তু উৎসাহ দিত। আমি যখন গিভ আপ করলাম তখন কিন্তু ও একটু মাইন্ড করেছে, কেন তুমি ছাড়লে কেন, তোমার তো এখন তো লাইমলাইটে তুমি আছো, চতুর্দিকে তোমার নাম ডাক, পেপার পত্রিকা, তোমার ইন্টারভিউ আসছে। তাই আমি বললাম দেখো তুমি এত ব্যস্ত, এখন আমিও ব্যস্ত হয়ে গেলে আমার ছেলে মেয়ে যদি মানুষ না হয় তাহলে তো আমার জীবন তো জিরো, আমার মূল্য তো জিরো, অ্যাচিভমেন্টগুলো আর থাকলো না। হ্যাঁ, সেটার জন্যই আমি ছেড়ে দিলাম আর কি। আচ্ছা, তোমরা দুজন মিলে কোন একটা গান এখন করবে না এরপরে? আমরা করতে পারি যে কোনো গান, করো তো একটা একটা কমন গান। তুমি বলো কোন গান, একটা দেশের গান আচ্ছা, নাকি আমি বা আমি আধুনিক? একটু লিংক ধরাই দেবো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, যেমন ওর বাবা কিন্তু অনেক প্রেমিক পুরুষ ছিলেন। একটা গান সাবিনা ইয়াসমিন গেয়েছে, দিঠি, এখন দিঠি কাভার করে ওটা। আচ্ছা। তো তো দিঠি যখন এই গানটা করে তখন ওর বাবাকে একটা প্রশ্ন করেছিল, না তুমি বলো, তুমি বলো সেটা ইশারায় শীষ দিয়ে, যখন এই গানটা তুমি বলো এবার তোমার বাবাকে কি প্রশ্ন আমি করেছিল? প্রশ্ন করেছিলাম, গানটা আগে শোনাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রশ্নটা কি হতে আচ্ছা, পারে। তাহলে চলো আমি গানটা আর তুমি শুনি। দুজন ধাঁধা থাকলো। হ্যাঁ, ধাঁধা থাকলো। আচ্ছা। এটাও ববিতা আন্টি লিপেছিল, আনোয়ার পারভেজ চাচার সুর, বন্দিনী ছায়াছবির গান। ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না, লাজে মরি মরি গো, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। আমি বাবাকে ধাঁধাটা জিজ্ঞেস কি? করেছিলাম, হ্যাঁ, যে বাবা সত্যি করে বলো জীবনে কয়টা প্রেম করেছো, কারণ প্রেমের অভিজ্ঞতা ছাড়া এত চমৎকার করে প্রেমের গান মানুষ কিভাবে লেখে। বাবা একটা উত্তরও দিয়েছিল, দিয়ে বলেছিল যে বা মা উত্তরটা তোমাকেই দিলাম, এটা কিন্তু তুমি তোমার মার সাথে শেয়ার করো না, এবং উত্তরটা অবশ্যই একের অধিক ছিল, আমি আজ পর্যন্ত মাকে বলিনি। দারুণ, মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই কিছু বলার। আসলে অনেক গল্প আছে আপা, মানে প্রত্যেকটা গানের পেছনে। যেমন যে গানটা আমি শোনালাম না, এই মন তোমাকে দিলাম, এটা কিন্তু শুরুতেই বাবা মানসী ছায়াছবির জন্য লেখেননি, এমনিই লিখেছেন গানটা। কিন্তু যখন পরবর্তীতে ফিল্মের সিচুয়েশনের সাথে মিলে যায় এই গানটা তখন ইউজ করেছে। তো আমি জিজ্ঞেস করলাম এই গানটা তাহলে কার জন্য লিখেছিলে? বাবা উত্তর দিয়েছিল যে 70 দশকের গান, তোমার বাবা ইয়াং ছিল, দেখতে শুনতেও ভালো ছিল, অনেকেই আসতো তোমার বাবার কাছে বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে, আমি কাউকে নিরাশ করতাম না, আমি বলতাম জানেন এই গানটা না আমি আপনার জন্যই লিখেছি, এই মন তোমাকেই দিলাম। কি বলবো, মানে ও কিন্তু কাউকে নিরাশ করতো না, খুবই ভালো, যে কাউকে নিরাশ আসতো করতো। তাকেই বলতো যে আমি এটা তোমার জন্যই লিখেছি। কি সুন্দর, আরেকজন- তাও মানে সাহিত্য মানুষের, হ্যাঁ একদম। আগে আরেকজন- কিন্তু চিঠির মধ্যে সাহিত্য ছিল, হ্যাঁ, হ্যাঁ। এই যে কথার মধ্যে প্রেমের মধ্যে সাহিত্য, মানে কোনো ফেলে দেওয়ার কিছু ছিল না। এবং বাবা মজা করে বলতো যে মা এক সময় তো চিঠির, আমি বলবো যে প্রেমের সবচেয়ে বড় বহিঃপ্রকাশটা চিঠির মাধ্যমে মানুষ করত, এবং চিঠি পৌঁছাতেও দেরি হতো, প্রেমটাও দীর্ঘদিন টিকতো। আর এখন তোমাদের যুগে 1 সেকেন্ডে SMS চলে যায় হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, এবং 1 সেকেন্ডে প্রেমও ভেঙে যায়। একদম, আমার প্রেমও চিঠি দিয়ে হয়েছে, বাহ। আছে চিঠিগুলো। অনন্যা, হ্যাঁ। তোমার রেজাল্টের মানে পড়াশোনার কথা বললো দিঠি, সেখান থেকে আমার কোশ্চেনটা আসছে যে অসাধারণ তুমি রেজাল্ট করেছো, এখন তোমার ইয়েটা কি, চিন্তাটা কি, কোন দিকে তুমি যাবে, তোমার ভবিষ্যৎ চিন্তা? আমার পড়াশোনা তো গান নিয়ে, হ্যাঁ, তো গান নিয়ে এজন্যই করেছি যাতে গানের সাথে সারা জীবন থাকতে পারি। আমার ইচ্ছে আছে এমফিল করার, পিএইচডি করার। বাহ। তো মানে যতটুকু সর্বোচ্চ পড়াশোনা আসলে করা যেতে পারে গানকে নিয়ে, গানকে আমার নিয়ে। ক্লাসিক্যাল মিউজিকের উপর পড়াশোনা, তো সেটাকে আমি যতদূর নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমার ইচ্ছে। আর সেই সাথে ইচ্ছে আছে গানকে, এই যে ক্লাসিক্যাল মিউজিক, সেটাকে আমি
কতটুকু সমৃদ্ধ করতে পারি, বিশেষ করে বাংলাদেশে। কারণ আমাদের ক্লাসিক্যাল মিউজিক এই ব্যাপারটা কিন্তু মেইন আমি মনে করি একজন শিল্পীর জন্য, কারণ এটা হচ্ছে বেসিক, এটা দিয়েই কিন্তু শুরু করতে হয়, একেবারে। যেটা আমাদের দেশে খুবই কম। তো আমি চাই সবাই শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধ হোক, এবং সেই সাথে যারা এখন গান গাইছে গান শিখে গানটা করুক। এটা তো একটা গুরুমুখী বিদ্যা। ম্যানেজ করো কিভাবে পড়াশোনা, তোমার গানের প্রোগ্রাম কম তো না চারদিকে, কিভাবে করো? আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স। আচ্ছা, ওই সময় ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি জটিল ছিল আমার জন্য, কারণ দেখা যেত বিশেষ করে কেমিস্ট্রি, ফিজিক্স অনেক কঠিন সাবজেক্ট। তো প্রোগ্রামে গেলে পরের দিন পরীক্ষা, প্রোগ্রামে বই নিয়ে গেছি, পড়াশোনা করছি, পরের দিন পরীক্ষা দিতে চলে গেছি। তো তখন মনে হলো যে না, সায়েন্স থেকে আমার মনে হয় গান নিয়ে পড়াশোনা করাটা বেটার, তাহলে আমি গান সম্পর্কে আর একটু বেশি জানবো, আমি কিছু শিখতে পারবো। এই লক্ষ্যে যখন মানে মিউজিক নিয়ে পড়াশোনা শুরু করলাম, তখন মনে হলো যে আমি তো জাস্ট একটু জেনেছি, কিছুই জানি না, অনেক কিছুই বাকি। জানিনি আসলে। এটা একটা সাগর, মানে যে এটার যেমন শেষ নেই, ঠিক সেরকমই মিউজিকের এই সাবজেক্টটা। অনেকে মনে করে যে সঙ্গীত আসলে পড়াশোনাটা কি, না, এখানে না, কোনো অবশ্যই। পড়াশোনাই নেই। কিন্তু যখন এক একটা বই পড়া শুরু করলাম, কোনো কিছুর গভীরে যেতে হলেই পড়াশোনা আসলে, করতে হবে। আসলেই অনেক তাই। কিছু, সবই সাগর, জানতে হলে সাগরেই ঝাঁপ দিতে হবে। মানে একদমই তাই। নালার মধ্যে ঝাঁপ দিলে কোনো কিছুই শেখা যাবে না। একদমই তাই। তো এই সাগর থেকে কিছু কিছু মানে জিনিস শিখছি, আয়ত্ত করছি, অনেক কিছু শেখার বাকি আছে। হ্যাঁ, এটাই। এটাই, অনেক কিছু শেখার বাকি আছে। এই ভাবনাটাই মানুষকে আসলে আরো সামনের দিকে নিয়ে যায়। খুবই ভালো লাগছে। আমি জুমের বন্ধুদের জন্য অপেক্ষা করছি, কোথায় তারা, তাদের সাথে ঈদের আড্ডা দেবো, এখনো আসছে না। তো সেই ফাঁকে একটা ছোট্ট করে গান হয়ে যাক, দুজন মিলে গাইবে না? দেখি অবশ্যই তুমি। দুজন মিলে গাইতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা চলো, কোন গানটা তুমি এবার বলো যে কোন গানটা করতে চাও? মাঝখানে চিঠি নিয়ে একটু কথা হচ্ছিল। হ্যাঁ। স্যারের খুব সুন্দর একটি গান আছে, চিঠি চিঠি তো দিও প্রতিদিন। প্রতিদিন। আমার ভীষণ পছন্দের ভীষণ গান। পছন্দের গান আমার। তাহলে ওইটাই আমরা করি। হ্যাঁ, চলো। হ্যাঁ, চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও নইলে থাকতে, নইলে থাকতে পারব না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, চিঠিগুলো অনেক বড় হবে, পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে। কোথায় থাকো, কেমন থাকো, একে একে সবই লেখো, এই তো হবে মোর সান্ত্বনা। নইলে থাকতে পারব না। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। তখন তো চাইলেও প্রতিদিন আসতো না, কিন্তু আমার চিঠি আমি প্রতিদিনই পেতাম আচ্ছা। কুরিয়ার সার্ভিসে। সে যে কি অপেক্ষায় যে আমার জুমের বন্ধুরা চলে আসছে, একজন দুজন আরো আসবে। তো জুমের বন্ধুরা, আপনাদেরকে সুস্বাগতম, শুভ সন্ধ্যা, ঈদ মোবারক। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে, থাকুন, অনেক গল্প হবে, আড্ডা হবে। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, ভালো থাকুন। এবারের আড্ডায় যোগ হলো আমাদের জুমের বন্ধুরা। একটু তাদের সাথে গল্প হোক, আড্ডা হোক, তারপরে ফিরে আসব আমাদের স্টুডিওতে যে আছেন গুণী বন্ধুরা, গুণী নারীরা, গুণী সেলিব্রিটিরা, তাদের সাথে গল্প হবে। কেমন আছেন? ঈদ মোবারক। আপনারা সবাই ভালো? শুরুতেই যাচ্ছি পরমা আপা, আপনার কাছে ঈদ নিয়ে একটু ছোট্ট করে বলুন। আমি ছোট্ট করে আজকে বলতে সময় নেই, অথচ বলতেই হবে। কিন্তু আমাকে আমার ঈদের রেশটা এখনো রয়ে গেছে। এত গুণী মানুষকে দেখে আমি লোভ সামলাতে পারিনি, যার জন্য আমি আজকে বসেছি। আমি অনেক, যদিও বয়স্ক, আমি মনে মনে আমার মনে
হয় আমি 21 থেকে 22 বছর, এর বেশি বয়স আমার নয়। তা আমি স্যারের গানগুলো এবং স্যারের ওয়াইফকে দেখে আমি মুগ্ধ হয়েছি। এবং দ্বিতীয় নর্ত আমার প্রিয় শিল্পী, এবং আজকের নতুন যে অনন্যা, তাকে আমার অত্যন্ত ভালো লাগে। তার গানগুলো আমার মনে হয় আমার মন কেড়ে নিয়েছে। আমি আর কি বলবো, আমি প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এইটুকুই বললাম। অনেক অনেক ধন্যবাদ। এই যে এত সুন্দর করে নাম মনে রাখা, এত সুন্দর করে বলা, সত্যি ভালো থাকুন আপনি, আপনি ঈদের আনন্দ নিয়ে থাকুন এবং ঈদের পরের দিন এভাবে জুমে আপনি যুক্ত হয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। সবার অনেক ব্যস্ততা থাকে, ভালো থাকবেন। অনেক অনেক ঈদের শুভেচ্ছা, অনেক ভালো ধন্যবাদ, থাকুন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিসিলা আপা, আপনার কাছে আসছি, কেমন আছেন? ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ওয়ালাইকুম সবাইকে। আসসালাম। আমি অনেক দূরে থাকি, আমি দেশে থাকি না, আমি কানাডা থেকে জয়েন হয়েছি এখানে। আহ, অনেক ভোর এখন। আমাদের তো, হ্যাঁ, আমাদের এখানে এখন সকাল, আমাদের এখানে এখন 9টা বাজবে সকাল। তো আমি হঠাৎ দেখলাম যে আচ্ছা, জুমের মধ্যে খুব ভালো গান হচ্ছে, খুব আড্ডা হচ্ছে। তো চিন্তা করলাম যে না, অনেক বছর ধরে, আমি প্রায় 1.5 বছর ধরে জয়েন করি না। তো আচ্ছা। আজকে আমি এই সুযোগটা ছাড়তে চাচ্ছিলাম না, যে দেশের মানুষের সাথে, সবার সাথে ঈদের একটা আনন্দ ভাগাভাগি করার, তাই না? আমাদের প্রবাসীর ঈদ তো আর দেশের মতো না। যাই হোক, আমাদের তো কাজও শুরু হয়ে গেছে আজকে থেকে, আমাদের কাজ। আজকে আপনার ঈদের এই তো। অনুভূতি নিয়ে ছোট্ট করে কিছু বলতে চান, না এটুকুই? হ্যাঁ, আমি ঈদের অনুভূতিটা, আমাদের এখানকার ঈদ, হ্যাঁ, এখানে যারা অনেক বছর ধরে আছে, 15-20 বছর ধরে, তাদের ঈদটা আলাদা। আর আমরা যারা নতুন, আমাদের ঈদটা আলাদা। আমি আমার দেশের, আমার ফ্যামিলিকে অনেক মিস করতেছি। আমাদের ঈদ, মানে আমাদের দেশের যে আনন্দটা, এখানে সেই আনন্দটা নেই। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। ঈদের যাতায়াতের পথে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। টিভি খুললেই তো শুধু বাংলাদেশে খারাপ সংবাদ, খারাপ সংবাদ, শুনেন আর যেন প্রিসিলা কোনো আপা, দুঃসংবাদ আজকে আপনি খুব ইমোশনাল হয়ে গেছেন, কাঁদছেন, স্বাভাবিক। নেক্সট ঈদে আপনার সাথে কথা হবে, তখন দেখবো আপনি হাসছেন। আপনার তখন একটা সুন্দর গোছানো ঈদ হবে। একটা মুভ করলে একটা স্ট্রাগল থাকে, একটা যুদ্ধ থাকে, আপনি সে যুদ্ধে জয়ী হবেন। ঈদ মোবারক, অনেক শুভকামনা আপনার জন্য। মুক্তি আপা, কেমন আছেন? ঈদ মোবারক, শুনতে পাচ্ছেন? আসসালামাইকুম, ঈদ মোবারক। স্টুডিওর সবাইকে দেখে খুব ভালো লাগছে। 80-90-এর দশকে আমরা এসব গান এত শুনছি, এত শুনছি, এত প্রিয় আমাদের, খুব সবার ভালো প্রিয় লাগতো। আমরা আমাদের। তো আমাদের ওই সময় তো রেডিও ছাড়া কোনো ছিল না, আমরা রেডিও ছেড়ে আমরা গানগুলো শুনতাম। আমি আগে বাংলাদেশে বগুড়া থেকে জয়েন করতাম, এখন আমি সাউথ আফ্রিকা আছি। ঈদের সবাইকে শুভেচ্ছা। আর হচ্ছে যে অবশ্যই সবাইকে মিস করছি। বাংলাদেশের মতো এখানে তো এরকম ঈদ হয় না। অলরেডি আমরা কাজে জয়েন করে ফেলছি। মনে হলো যে একটু ঈদে ভাগাভাগি করি, শুভেচ্ছা বিনিময় করি, সেই জন্য চলে আসা। খুব ভাল লাগছে, খুব মিস করছি দেশের মানুষকে, পরিবারকে। আহ, অনেক ধন্যবাদ। আমরা এই পরিবার, এই যে আমাদের সাথে জুমে দেখা হচ্ছে, মন খারাপ করবে না, তাহলে কিন্তু আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে। আপনার হাতের মেহেদি কিন্তু অনেক সুন্দর, আমারটা কত পচা দেখেন, ভালোই হয়নি, অথচ আপনি বিদেশে বসে কি সুন্দর করে মেহেদি আঁকলেন হাতে। হ্যাঁ, অনেক ভালো থাকবেন, অনেক দোয়া আপনার জন্য, অনেক ভালোবাসা। নাহিদা নেলিয়াপ্পা, এই যে প্রবাসীরা মন খারাপ করছে, আবার কই পালালো সে বোধহয় সেমাই খেতে গেল। ও আচ্ছা, নাহিদা নেলিয়াপ্পা কেমন আছেন? ঈদ মোবারক। মনটা একটু খারাপই হয়ে গেল আমাদের প্রবাসী বন্ধুদের মন খারাপ দেখে। বলুন, ঈদ নিয়ে বলুন। হ্যাঁ, ঈদটা আসলে তো সারা প্রতি বছরই আসে আমাদের জীবনে, আসে আবার চলেও যায়। ওই যে খুব কম সময়ের জন্য সবাই হাসি আনন্দ মজা করে আবার চলে যায়, আবার আসছে, এইটাই তো আমাদের চলতেই থাকবে। ঠিক আছে নেলিয়াপ্পা, ভালো থাকুন, আবারও ঈদের শুভেচ্ছা আপনাদের। পরমাপা এখনো আছেন, মুক্তি আপা, নেলিয়াপ্পা, অনেক ভালো থাকবেন, মন খারাপ করবেন না, হাসুন। আপনি একটু হাসুন, আমাদের স্টুডিওতে যারা আছে তাদেরও মনটা ভালো হয়ে যাবে। ভালো থাকবেন। আচ্ছা, আমাদের হাতে একদম কম সময়, বিদায়ের পালা। ছোট ছোট করে একটু আমি আপনার কাছে চলে যাচ্ছি, এরপর আমরা সেই ঈদের সেই আমাদের প্রিয় গান গাইতে গাইতে বাড়ি চলে যাব।
হ্যাঁ কিছু তুমি একটা বলছিলে বলেন, যে হ্যাঁ। হ্যাঁ আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো ওনার মতো একজন শ্রদ্ধাভাজন একজন গুণী মানুষের স্ত্রী ছিলেন, আছেন তো অবশ্যই, উনি নেই দুনিয়াতে, তো আপনার অনেক কিছু সাক্ষী অনেক আপনি, স্মৃতি, হ্যাঁ। একাল আর তো সেকাল, হ্যাঁ, এখনকার তো আমি সময়টা বলি, আর তখনকার। গাজী মাজহারুল আনোয়ার সম্পর্কে মানে কি বলবো, উনি তো আমাদের মানে গাজী মাজহারুল আনোয়ার তো একটা ইতিহাস। উনি আমাদের দেশের সংস্কৃতির প্রতিটি অঙ্গনকে তার সৃষ্টি দিয়ে এতটাই সমৃদ্ধ করে গেছেন যে আমরা পুরো জাতি কিন্তু ওনার কাছে ঋণী। হ্যাঁ, আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের একজন গাজী মাজহারুল আনোয়ার ছিল। ওই জন্যই আমি ওকে নিয়ে বই লিখেছি। প্রথমে তার ব্যক্তি জীবন নিয়ে লিখেছি, আগুনের সাথে বসবাস। হ্যাঁ, আর এখন লিখছি তার কর্মজীবন নিয়ে। তার তো 60 ইয়ার্সের কর্মজীবন, এখন ধারাবাহিকভাবে আমি লিখে যাচ্ছি তার 60 বছরের তার যে সেই কর্মজীবন। কর্মজীবন, তাদের সময়টা আর এখনকার যে হ্যাঁ, যারা গীতিকা শুরু করে এখানে এই সব থাকবে। এজন্যই আমি না, একটু বলছি যে শুনতে এই চাই নতুন আপনার মুখ থেকে। নতুন প্রজন্ম মানে ও তো প্রায় 20,000-এর উপরে গান লিখেছেন আর চলচ্চিত্র বানিয়েছেন প্রায় 50টার মতো। চিন্তার হ্যাঁ, বাইরে। চিত্রনাট্য তো সেটাই আমি বলছি, এই নতুন প্রজন্মের শিল্পী, গীতিকার, সুরকার, হ্যাঁ, ওরা এই বই পড়ে এটা তথ্যমূলক মানে একদম অনেক কিছু জানতে পারবে এবং গর্ব করে বলতে পারবে যে আমাদের একজন গাজী মাজহারুল আনোয়ার ছিল। গাজী মাজহারুল আনোয়ার আমাদের গর্ব, আমাদের অহংকার। ওই উদ্দেশ্যেই আমার এই বই লেখা, আগুনের সাথে বসবাস, ওইটা ব্যক্তি জীবন, আর এখন লিখছি কর্মজীবন নিয়ে। অনেক আর অনেক ধন্যবাদ আসলে। আর অন্যদিকে ওর তো 20,000-এর উপরে গান, আমরা ধারাবাহিকভাবে এটা বের করছি। খুবই প্রথম ভালো, থেকে আপনার ষষ্ঠ এই খণ্ড পর্যন্ত উদ্যোগের বের জন্য হয়ে আমি গেছে। কথা বলতে দিতে পারছি না, আমার অনেক খারাপ লাগছে। না, 1 মিনিট সময় আছে। আসলে আপনার এই উদ্যোগ, এই যে বললাম তো শ্রদ্ধা, এই যে তাকে ধরে রাখছেন, আপনার লেখায় অনেক অনেক শুভকামনা। আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে গান গাইতে গাইতে আমরা বাড়ি ফিরে যাব। আপনি অনেক ভালো থাকবেন, এরকম সুন্দর থাকবেন। একদমই বিদায় নেওয়ার পালা, একটা কথাও বলছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আনন্দে থাকবেন। আবার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে পরের অনুষ্ঠানে, পরের আড্ডায়। গান গাইতে গাইতে আমরা বাড়ি চলে যাই। আপনাকে ধন্যবাদ, নেক্সাস টিভিকেও ধন্যবাদ। চলো অনন্য আমরা সেই গানটা করি। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ মন সেই যে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে।